আসিফ নজরুল 5 নৌকায় পা দিছে। সে আওয়ামী লীগকে খুশি রাখতে চায়, বিএনপিকে খুশি রাখতে চায়, ইন্ডিয়াকে খুশি রাখতে। আসিফ নজরুল এত সাইলেন্ট কেন এই টার্মোয়েল সিচুয়েশনে? নাকি আপনি চান যে হাসনাত আব্দুল্লাহরা এই নির্বাচন বানচালের একটা টার্মোয়েল সিচুয়েশন তৈরি করুক আর আপনি ক্ষমতায় থাকেন? আসিফ নজরুল সাহেবকে বলছি, আপনি যদি ডক্টর ইউনূসের বিরুদ্ধে একটা বাক্য উচ্চারণ করেন, আপনাকে প্রতিহত করা হবে অত্যন্ত নির্মম নিষ্ঠুরভাবে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। একটা মানুষ কতটা নির্লজ্জ এবং এত বিতর্কের পরও নিজের চেয়ার ছেড়ে একটু লড়াচড়া করছেন না, করবেন এবার কি করে? কারণ এখানে যে হাজার হাজার কোটি টাকার খেলা। হ্যাঁ দর্শক, ঠিকই ধরেছেন, আমি আসিফ নজরুলের কথাই বলছি, যে কিনা ক্ষমতা পাওয়ার পর থেকেই কিন্তু একের পর এক বিতর্ক সৃষ্টি করে যাচ্ছে। হ্যাঁ দর্শক, আজকে কিন্তু তারই বেশ কিছু কুকীর্তি আপনাদের সামনে তুলে ধরা হবে, যেগুলো দেখলে কিন্তু দর্শক আপনি রীতিমতো একেবারে চমকে উঠবেন। হ্যাঁ দর্শক, শিরোনামে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই দর্শক, আপনাকে বিনীত অনুরোধ জানাবো আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু, তবে কিন্তু আজকের খবরের একেবারে বিস্তারিত দর্শক আপনি ভালো করে বুঝতে পারবেন। তবে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট না করে শুরুতে আমরা মূল আলোচনায় চলে যাই। আসিফ নজরুল সাহেবের টেক ওভার করার পর দেখছি তো টকশোতে অনেক মাতাইছেন, এখন কোনো গভীরতাই নেই তাদের, ডিসিশন মেকিং পারেনি না তারা, একদম আমি খুব হালকা টাইপের। প্রতিবেশী দেশ বা অন্যান্য বিদেশ আমরা টেনে আনি, ওদের কি দোষ? ওদের কি দোষ? আপনি কেন ব্যবহৃত হন? আপনার ভালোটা আপনি বুঝবেন না, আপনি অন্যের উপরে চাপাই দিবেন। ইউ আর ব্লাডি ফুল, ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট। আপনি অন্যের দোষ দিতেই পারবেন না। আমরা ছোটবেলায় কি দেখছি, দুইটা আমি এবং আরেকজনের সাথে মারামারি করে আসলে যখন বাসায় ঢুকছি, তখন আমার বাপ প্রথম আমাকে চড় মারছে, তুই গেছিলি কেন? এটা আমার মনে হয় সাকিব ভাইদের একই ইতিহাস। তো আপনি অন্যের দোষ দিচ্ছেন কেন? আপনি নিজের ভাগ্য নিজে চেঞ্জ করতে পারেন না। আপনি বিপ্লবের সময় আপনি ছিলেন, এই সেনাপ্রধান কমান্ড দিছিল আমরা জানি, তার আগে উনি ট্রুপস এর সাথে মিটিং করছেন, অফিসার এবং ট্রুপস এর সাথে। তার মানে কি, আর্মি যে গুলি চালাচ্ছিল কার কমান্ডে? এবং সেই কমান্ড হাসিনার কমান্ড। হাসিনা তো থামতে বলেনি, আমি লিখে দিতে পারি। তাহলে তাকে থামাইলো কারা? তাকে যারা থামাইছে তারা এখনো ফেসিবাদ বিরোধী শক্তির পক্ষে আছে। সুতরাং সে জায়গাটাও সেনানিবাসে চিন্তার ব্যাপার আছে। সেনানিবাস ইচ্ছা করলেই এককভাবে যারা টপে আছেন তারা অনেক কিছু করে ফেলবেন, সেই সুযোগটা আমার কাছে মনে হয় না এই মুহূর্তে আছে। 1 নম্বর। 2 নম্বর হইল, আমি এই যে ছাত্র আজকে যে ঘটনাটা ঘটেছে, ছাত্র আজকে কিন্তু আবার একটা টার্মাল সিচুয়েশনে হাসনাত আব্দুল্লাহ বলছে আমি যদি এরপরে আমার কি অবস্থা হবে জানি না। এতে কিন্তু সে একেবারে সিরিয়াস বলতে যেটা বুঝায়, সে নিখোঁজ হয়ে যেতে পারে, মারাও যেতে পারে, এরকম একটা মিনিং সে বুঝাইতে চাচ্ছে। আসিফ নজরুল কোথায়? আসিফ নজরুল তো এই ছাত্রদেরকে নেগোসিয়েট করে ছাত্রদের নিয়েই তৎকালীন সেনাপ্রধানের সাথে কথাবার্তা বইলা ইত্যাদি। আসিফ নজরুল এত সাইলেন্ট কেন এই টার্মোয়েল সিচুয়েশনে? আমি তাকে ট্রিগার করছি যে আমি তাকে ডাউট করছি এই ব্যক্তিকে। আপনি এখন একটা কথা বলেন না, আপনি কি ছাত্রদের নিয়ন্ত্রণ চলে গেছে? নাকি আপনি চান যে হাসনাত আব্দুল্লাহরা এই নির্বাচন বানচালের একটা টার্মোয়েল সিচুয়েশন তৈরি করুক আর আপনি ক্ষমতায় থাকেন? বিকজ আপনারা ভাবেন আপনাদের পালানের পথ নাই, ইউনূস সাহেবের কোনো টেনশন নাই। কারণ আমার কাছে মনে হয় ইউনূস সরকারের ভিতরে একটা ডিপ স্টেট আছে, দে আর এমপি ইউনূস। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। পাশাপাশি আমি কিছুদিন আগে বলেছিলাম সবার আগে যে বাংলাদেশে 3টা শক্তি কাজ করছে, এখন 4টা শক্তির কথা বলি আপনাকে। বাংলাদেশে 4টা শক্তি কাজ করতেছিল, এখন দৃশ্যমান হয়ে গেছে। যেমন সেনাবাহিনী নির্বাচন থেকে যদি বলা হয় ইনক্লুসিভ নির্বাচনের কথা, তাহলে নো ডাউট সেনাবাহিনী একটা শক্তি। যাদেরকে বলছে হাসনাত আব্দুল্লাহ তারা একটা শক্তি। আর এই যে অন্যান্য যে রাজনৈতিক দল, তাদের কোনো ভ্যালু নাই, তারা রাজনৈতিক শক্তি। কেননা এই আলোচনায় তারা কিন্তু আলোচিত না, কারণ তাদের সাথে কথাবার্তা হয়ে গেলে তারা এগ্রি করে ফেলছে। এখন লড়াই হবে তিনমুখী। তিনমুখী কোথায়? আপনি যদি সশস্ত্র আর্মি ধরেন, আর্মির সাথে কিন্তু একটা রেজিমেন্টেড ফোর্স আছে, অস্ত্র আছে, পুলিশের সাথে অস্ত্র আছে। এটা একটা সশস্ত্র বাহিনীর সাথে হাসনাত আব্দুল্লাহের মতো নিরস্ত্র দলের লোকজনের কথাবার্তা, আর তার সাথে ইউনূস সাহেবের মস্তিষ্কের খেলা। এই 3টা, ইউনূস সাহেবের মস্তিষ্ক, হাসনাত আব্দুল্লাহের যে তারুণ্য, আর সেনাবাহিনীর যে রেজিমেন্টেড শক্তি, 3টার যদি সমন্বয় না হয়, বাংলাদেশের সামনে অনেক দুর্বিষহ অবস্থা। আমি জানি না সেটা কোথায় যাবে। এই 3টা শক্তির সমন্বয় হইতেই হবে। ইউনূস সাহেবের, আমি আবারও বলছি, ওনার মস্তিষ্কের খেলা। উনি মনে হয় না উপদেষ্টা কাউকে উনি কাউন্ট করেন না, কাউন্ট করার মতো না কেউ। আসিফ নজরুল সাহেবের টেক ওভার করার পর দেখছি তো টকশোতে অনেক মাতাইছেন, এখন কোনো গভীরতাই নেই তাদের, ডিসিশন মেকিং পারেনি না তারা, একদম আমি খুব হালকা টাইপের। সুতরাং ইউনূস সাহেবের মস্তিষ্কের খেলা, তারুণ্যের খেলা হাসনাতদের, আর সেনাবাহিনীর আপনার রেজিমেন্টের খেলা, 3টার সময় না হলে আমি আবারও বলছি বাংলাদেশের কপালে দুর্গতি আছে, এতে কোনো সন্দেহ নাই। আসিফ নজরুল সাহেবকে বলছি, আপনি যদি ডক্টর ইউনূসের বিরুদ্ধে একটা বাক্য উচ্চারণ করেন,
আপনাকে প্রতিহত করা হবে অত্যন্ত নির্মম নিষ্ঠুর ভাবে। অ্যাডভাইজার জেনারেল জাহাঙ্গীর স্যার, আপনি এখানে নাই, বাট আপনার উদ্দেশ্যে আমি বলছি, অর্ডার অলরেডি হয়েছে, আমার পকেটে কাগজ আছে, অর্ডার হয়েছে, এটা আবার রিফান্ড হবে। এর ব্যতিক্রম হলে আমি বলছি স্যার, আপনি পদত্যাগ করবেন আধা ঘন্টার ভিতরে। ব্যর্থতায় আপনি ওই আপনার ডিএসএ যেতে পারবেন না, আমি করলে হান্নান মির্জা আপনার প্রতিহত করব। আমি জেনেছি অ্যাডভোকেট রিজওয়ানা হাসান, আপনাকে আমি শ্রদ্ধা করি, আপনার সাথে অনেকবার কথা বলেছি তীব্র মাত্রায়। আমি চাই না, এইখানে কিন্তু শেখ হাসিনা নাই যে আপনার স্বামীকে আটকায় রেখেছিল, এখন কিন্তু সেই অবস্থা নাই। আপনাকে তো অনুরোধ করছি, বিডিআর হত্যাকাণ্ডে যে সমস্ত হত্যার্থীদের হত্যা করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মিথ্যে কথা বলে বিডিআর সোলজারদের হত্যা করা হয়েছে, এর পুনঃ তদন্ত করতে হবে এবং সেই তদন্তে যারা যাবে আমরা তাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখবো, কেউ আপোষ করতেছে কিনা, বাড়ি রেখে দিচ্ছে কিনা ওই বেগম পাড়া বা কোনো কোথায়। এটা কিন্তু হবে, টাকার খেলা হবে। ভারত কোনো অবস্থাতেই এইটা করতে দিবে না, তার কারণ অলরেডি ভারতকে সৎ প্রতিবেশী হিসেবে রাষ্ট্র হিসেবে বয়কট করেছে আমেরিকা। দুইটা কারণে আমেরিকা ভারতকে বয়কট করেছে, এইটাই হবে তার 3 নম্বর বয়কট, যার ফলে ভারত কোনো অবস্থাতেই করতে দিবে না। শেখ হাসিনার ব্যক্তিগত চিফ সিকিউরিটি, তার নাম ছিল জেনারেল জিয়াউর রহমান, সে আমাকে মসুরজান খানের পোস্টম্যান, মৃত্যুর আগে সে বলে গেছে শেখ হাসিনা বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমি হলফ করে বলছি এই কথাটা, নাম্বার 1। নাম্বার 2, বিডিআর বাইসেন্টিনিয়াল গেট থেকে সুধা সদনের দূরত্ব মাত্র 300 গজ। শেখ হাসিনা সেই ভাষায় থাকত। 2 দিন আগে সে চলে গেল যমুনায়, কারণ প্ল্যান ছিল যে হত্যাকাণ্ড হবে, কিন্তু যদি কোনো কারণে বিডিআর ছেলেরা ভিক্ষে করে তাহলে সেই 2 দিন লাগবে সুধা সদনে, তাই সে চলে গেছিল যমুনাতে। নাম্বার 2। নাম্বার 3, মিস্টার মোদী ভারতের প্রধানমন্ত্রী, সে গত পরশুদিন বলেছে 1971 মহান মুক্তিযুদ্ধ ভারত করেছে। আমি সবাইকে সাক্ষী রেখে বলছি, 71 সালে মোদী প্রধানমন্ত্রী ছিল না, সে ছিল একজন চা বিক্রেতা। তখনকার দিনের ইতিহাস পড়তে হলে আমাদেরকে আনতে হবে জওহরলাল নেহরুর মেয়ে শ্রীমতী ইন্দিরা গান্ধীকে। সে বলতে পারবে our interest, their interest coincide together. আমাদের স্বার্থ ভারতের স্বার্থ মিলে আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম। অতএব মোদী ভুল এবং মিথ্যে কথা বলেছে। গত পরশুদিন আমি জেনেছি ভারতের সেনাবাহিনী প্রধানের অফিস থেকে 16 ডিসেম্বরের ওই যেটা লিফলেটটা নামাই ফেলেছে। লোকে বলে কেন নামাইছে, কারণ একটা ম্যাপ করেছে, যে ম্যাপে বাংলাদেশকে তারা ওদের সঙ্গে সংযুক্ত করেছে। এটার আমরা গুরুত্ব দিতে চাচ্ছি না। ভারতের থেকে পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসেছিল, পররাষ্ট্র সচিব দেখা করবে পররাষ্ট্র সচিবের সঙ্গে, অ্যাডভাইস দেখা করতে পারবে চিফ অ্যাডভাইজারের সঙ্গে। হি হ্যাজ নো বিজনেস টু মিট দি চিফ অফ আর্মি স্টাফ। আমরা জানতে চাই ভারতের পররাষ্ট্র সচিব সেনাপ্রধানের সাথে কি আলোচনা করতে এসেছিল। এইটা ইট উইল নট বি অ্যালাউড টু হ্যাপেন। বাট আমি আবার বলছি, 144 কোটি দেশের মানুষের নেতৃত্ব দিচ্ছে একজন চা বিক্রেতা, আর 18 কোটি মানুষের নেতৃত্ব দিচ্ছে ডক্টর ইউনূস, নোবেল লরিয়েট। আপনারা সবাই দেখছেন পৃথিবীতে কত লোক তাকে করে সম্মান করে। এক হাত দিয়ে বিল ক্লিনটন ধরে রাখছে, আর এক হাত দিয়ে জনগণকে সে বুঝিয়েছে। অতএব আপনারা সাংবাদিকদেরকে বলবো, আমার অনুরোধ, আপনারা তীক্ষ্ণ দৃষ্টিতে রাখবেন যাতে করে আর কেউ বেইমানি করতে না পারে। সময়ের স্বল্পতার জন্য অনেকক্ষণ কথা বলতে পারলাম না, আমি বলে যাচ্ছি আপনাদের সঙ্গে আমরা আসি। কোন অবস্থাতেই এই বাংলার ভাগ্যাকাশে আর কোন বসে এবং আসতে পারবে না। দর্শক শ্রোতা, আজকের আলোচনাটি দেখার পর আপনার কি মনে হয়, এই আসিফ নজরুল কি আদৌ ঠিক হবেন না? তবে কি এখানে ডক্টর ইউনূসের কিছু করার নেই? আমি তো মনে করি ডক্টর ইউনূস এখানে কোনো পদক্ষেপ নিয়ে ডক্টর আসিফ নজরুলকে এই পদ থেকে সরানো উচিত। কারণ এখানে দেশের সর্বস্তরের জনগণের একটাই দাবি হয়ে উঠেছে আসিফ নজরুলের পদত্যাগ। এমনকি এমনও গুঞ্জন শোনা গেছে যে আসিফ নজরুল আমেরিকায় বাড়ি কিনে তার পরিবারকে সেখানে পাঠিয়ে দিয়েছে। তাই দর্শক, আজকের আলোচনাগুলি শুনে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন এই আসিফ নজরুল সম্পর্কে আপনার মূল্যবান মতামতটুকু। আজ এ পর্যন্তই দর্শক, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।